কাকলি মারা যাওয়ার মাসখানেক পরও আমি তার মেসেজ চেক করিনি। যেদিন সে আত্মহত্যা করেছিল সেদিনও সে আমাকে মেসেজ দেয়, যা আমি তার মেসেজ কোনো দিন পড়ব না বলে ইগনোর করে ফেলে রেখেছিলাম। চাইলে মেসেজটি এখন পড়ে ফেলতে পারি, জানতে পারি মৃত্যুর আগে সে আমাকে কি জানাতে চেয়েছিল। কিন্তু আমি এখনো মেসেজটি পড়ছি না। এখনো যে অভিমানের বশে পড়ছি না তা নয়, এখন পড়ছি না কারণ এক ধরনের বিষণ্ণতা আচ্ছন্ন করে রেখেছে আমাকে। মনে হচ্ছে এটাই কাকলির দেওয়া শেষ কিছু আমার জন্য, যা একবার পড়ে ফেললেই হারিয়ে যাবে। এটা এমনই শেষ যার পর আমি দেয়ালে মাথা আছড়ে মরে গেলেও আর কিছুই ফেরত পাবো না। দীর্ঘ 13 বছর পর সে আমার সাথে যোগাযোগ করতে চেয়েছিল। দীর্ঘ 13 বছর পর আমার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত মানুষটি আমাকে কিছু বলতে চেয়েছিল। আমি শুনিনি, অবহেলা করেছি। যে অবহেলা সে আমাকে করেছিল একদিন প্রতিশোধ নিতে চেয়েছিলাম হয়তো, কিন্তু হায়, সে বরাবরই এসব ক্ষেত্রে জয়ী। এবারও আমাকে হারিয়ে নিজে জয়ী হয়ে গেল। কাকলি, আমার কাকলি, যে ছিল আমার বাল্যপ্রেম, আমার একমাত্র সুতির ভালোবাসা, আমার জীবনের সবচেয়ে পরম পাওয়া, যে আমাকে বিনা অপরাধে কিছু না জানিয়ে না বলে আরেকজনের বউ হয়ে গিয়েছিল। এখনো সেই দিনের তীক্ষ্ণ যন্ত্রণা অনুভব করতে পারি। এখনো চোখের সামনে দেখতে পাই কাকলিকে বিয়ের সাজে, লাল জামদানিতে, গাঢ় কাজলে, লাল টিপে, হাত ভর্তি লাল চুড়িতে, কপাল ঢাকা সোনালি ঘোমটাতে, আর পাশে বসা একজন অচেনাকে। আমি স্থির পায়ে দাঁড়িয়ে তার বিয়ের যাবতীয় সকল কার্যক্রম দেখেছি। দেখেছি তার একটা নীল কাগজে সই করা, তার মাথা নিচু করে কবুল বলা, দেখেছি তার দুহাত দিয়ে মালা পরিয়ে দেওয়া সেই অচেনাকে, যে হাত নিয়ে আমি সারাক্ষণ খেলা করতাম যখনই সে কাছে আসত। যে হাত মুখের কাছে নিয়ে আমি গন্ধ শুকতাম, মনে হতো লেবু পাতার গন্ধ পাচ্ছি। তাকে একদিন জিজ্ঞেসও করেছিলাম, তোমার হাত থেকে লেবু পাতার গন্ধ করে কেন সব সময়? তোমার কাছে আসার আগে লেবু পাতা ধরে আসি তাই। কেন লেবু পাতা ধরে আসো কেন? কারণ আমার বারান্দায় লেবু গাছ আছে। তুমি যখন বাসার সামনের গলি দিয়ে আসো, আমি বারান্দা দিয়ে দেখতে পাই। তোমার সেই আসার দৃশ্য দেখার সময় নিজের অজান্তেই একটা লেবু পাতা ছিঁড়ে ফেলি গাছ থেকে। শুনে আমি আবারও দুহাত মুঠো করে কাকলির হাত নিই, আবারও গন্ধ শুকি। এখন মনে হয় কত শতবার আমি গিয়েছি কাকলির কাছে, কত শতবার সে লেবু পাতা ছিঁড়েছে, কত শতবার ওই লেবু গাছ আমাদের অভিশাপ দিয়েছে। সেই অভিশাপের জন্যই কি কাকলি আমার হয়নি? আমাকে কাকলির পরিবার মেনে নেয়নি কোনো অবস্থাতেই। কাকলি ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান। সেই একমাত্র সন্তানকে তারা তাদের ইচ্ছে মতো কাউকে দিতে চেয়েছিল। তখন আমি ছিলাম মাত্র কলেজ পাশ বেকার। আমার কাছে কারো মেয়ে দেওয়ার কোথাও না। চাকরি খুঁজতে আমি ঢাকা আসি। মাসে মাসে বাড়ি চাই, বাড়ি গিয়ে ছুটে যাই কাকলির কাছে। দেখতে পাই কাকলি মলিন থেকে মলিনতর হচ্ছে। চোখের নিচে কাজলের জায়গায় দুশ্চিন্তার কালি জায়গা করে নিয়েছে। এবং একদিন কথা মতো দেখা করতে গিয়ে দেখি সে আসেনি। সেই কলেজের পেছনে পুকুর পাড়ে যেখানে সে এসে আমাকে উজ্জীবিত করে তুলত, তার উপস্থিতে সেখানে সে নেই। বুকটা যে আমার সেদিন থেকেই খালি হয়ে যাবে সে ভাবতেও পারিনি। সেদিন আসেনি, তার পরের দিন আসবে ভেবে আমি ফিরে আসি। রাতে নির্ঘুম জেগে থেকে ভাবতে থাকি, মানে নিজেকে বুঝাতে থাকি সে আসবে কালকে। না এসে কি পারবে থাকতে? সে আসেনি তার পরের দিনও। আমি তার বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে থাকি যদি তাকে দেখতে পাই এই আশায়। সারাদিন বাড়ির আশেপাশে ঘুরেও কাকলির দেখা পাইনি। পাইনি তার লেবু পাতা মাখা হাতের স্পর্শ। আমি চোখে অন্ধকার দেখতে থাকি। কাকলির হাতের লেবু পাতার গন্ধ নেওয়ার জন্য ব্যাকুল হতে থাকি। ভেতরে ভেতরে ভাঙতে থাকি। তীব্র দহনে শরীর মন পুড়তে থাকে। একদিন খবর আসে কাকলির বিয়ে। শুনেই ভেতরটা আমার জড়পদার্থ হয়ে যায়। কোনো কিছু অনুভব করার ক্ষমতাও আমি হারিয়ে ফেলি। আমার মাথায় শুধু একটাই কথা ঘুরতে থাকে, একটা চিঠিও কি সে দিতে পারেনি? একবার বলতেও পারেনি তার বিয়ের কথা। খবরটি আমাকে তার বান্ধবী দেয়। তাকে জিজ্ঞেস করি, কাকলি কি আমার কথা কিছু জিজ্ঞেস করেনি? কিছু বলেননি আমাকে বলার জন্য। বান্ধবী নত মাথায় জবাব দেয়, না। আমি যেন মাটির সাথে মিশে যাই। সেদিন সারারাত রাস্তায় রাস্তায় হেঁটেছি। ভেতরটা আমার চিৎকারে ফেটে যাচ্ছিল, কিন্তু মুখে আমি নির্বাক ছিলাম। শূন্যতা কাকে বলে তার অস্তিত্ব টের পেয়েছিলাম সেদিন। বুকের হাহাকারে আমি বিধ্বস্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ি। না, কাকলিকে আর ফিরে পাবার কোনো আগ্রহ ইচ্ছে চাহিদা জাগেনি। শুধু একবার তাকে সরাসরি জিজ্ঞেস করতে ইচ্ছে করেছিল। একটা বার আমাকে জানান গেল না। একটা বার আমাকে বলতে পারলে না, চল পালিয়ে যাই এখান থেকে। দীর্ঘ 2 মাসে কি একবারও সুযোগ হয়নি আমাকে একটু জানানোর? এও কি বিশ্বাসযোগ্য কাকলি? সবকিছু মলিন হয়, ভালোবাসাও মলিন হয়ে যায়, নক্ষত্র অবশ্যই মরে যায়। 13 বছরে আমার বিয়ে হয়,
দুটো দেবশিশু জন্ম নেয়। অফিসের উচ্চপদে আসীন হই। বাড়ি হয়, সম্পত্তি হয়, যা যা কাকলির বাবার চাহিদা ছিল সবই হয়। সুখী মানুষ বলতে যা বুঝায় তা আমি ছিলাম নিঃসন্দেহে। আমার স্ত্রীকে আমি ভালোবাসি, আমার সন্তান দুটো আমার জীবন। আমার কোনো ইচ্ছে অপূরণীয় ছিল না, তবে অতৃপ্তি ছিল। ছিল বলেই সেই প্রশ্নটা বুকের ভেতর কোথাও নীরবে বড় হতে থাকে। বড় হয়ে প্রকাশ্যে আসে যখন আমি মেসেঞ্জারে অজানা কারো প্রোফাইল থেকে মেসেজ পাই। কেমন আছো? আমাকে চিনতে পেরেছ? আমি কাকলি। নামটা পড়েই আমার সর্বাঙ্গ যেন চলে গেল। তীব্র আক্রোশে মোবাইলটা ছুঁড়ে মারতে চাইলাম। অদৃশ্য কারো প্রতি সমস্ত ক্রোধ, রাগ, হিংসা উথলে ফেলতে চাইলাম। অকল্পনীয় রাগে আমি থরথর করে কাঁপতে থাকি। কাকলির প্রতি যে আমার এত রাগ জমে আছে সেটা সেদিনই বুঝতে পারি। কখনোই সিন করিনি ওই প্রোফাইলের মেসেজ। শুধু দেখতে পেতাম প্রতিদিন মেসেজ আসছে, জমতে থাকে। যেভাবে আগে তার চিঠি জমতো আমার পড়ার টেবিলের ড্রয়ারের ভেতর। মেসেজ দেওয়ার পর্ব চলতে থাকে প্রায় 1 মাস ধরে। এই 1 মাস আমি এক অমানবিক আনন্দে ভাসতে থাকি। কাউকে অবজ্ঞা করার মধ্যেও আনন্দ আছে, সুখ আছে, তৃপ্তি আছে, সে আমি ধীরে ধীরে বুঝতে পারি। সেই সুখকে পৈশাচিক সুখ বলে সেটি বুঝতে আমার দেরি হয়ে যায়। এরপর মেসেজ আসে না। আমার ঠোঁটের কোণে একটা বক্র হাসি উকি দেয়। বাহ, এত অল্পেই হেরে গেলে কাকলি। অদৃশ্য রাগ জমতে জমতে কবে যে দানবের আকার ধারণ করেছে সেও বুঝতে পারিনি। দানবটির মৃত্যু ঘটে যখন আমি বাড়ি যাই পরিবার নিয়ে বেড়াতে, শীতের ছুটিতে। গিয়ে যখন আমি বাজারে যাই আড্ডা দিতে, তখন কেউ একজন আমাকে বলে, কাকলি তো মরে গেছে বদ্দা। আমি কথাটি আক্ষরিক অর্থেই শুনতে পারিনি। জিজ্ঞেস করি, কে মারা গেছে? কাকলি, মনে নাই। তোর লগে স্কুলে আছিল। আমি বুঝতে পারি কিছুটা, কিন্তু তখনও পুরোটা নয়। গেল হপ্তায় গলায় হাসটি মরে গেছে। গলায় কি দিয়েছে? যেন আমি বুঝতে পারিনি। যেন আমি বুঝেও না বুঝার ভান করছি। যেন আমি এসব শব্দের মানে বুঝি না। যেন আমি এসব শব্দ শোনার জন্য জন্ম নেইনি। হাস হাস। আরে গলাত দড়ি দিচ্ছে দড়ি। আরো স্পষ্ট করে বলতে যাচ্ছিল লোকটা। আমি উঠে দাঁড়াই তড়িৎ বেগে। সবাই ফাল ফাল করে তাকায় আমার দিকে। আমি সেদিকে ভ্রুক্ষেপ না করেই হাঁটা দেই। সন্ধ্যা হয়ে আসে ধীরে ধীরে। গ্রামের শীতের কুয়াশাচ্ছন্ন অগ্রিম সন্ধ্যা। সেই সন্ধ্যায় হাঁটতে হাঁটতে আমি কাকলিদের বাড়ির পেছনে চলে আসি। আমাকে কেউ বলে দেয়নি, কিন্তু মনে হয় কেউ যেন বলেছে যে এখানেই কাকলি থাকতে পারে। এবং সে ছিল সেখানে, মাটির অনেক আস্তরণের ভেতরে, লাশ হয়ে। সন্ধ্যার আলোতে তার কবর দেখা যাচ্ছিল না স্পষ্ট, কিন্তু আমি স্পষ্ট তার নাম পড়তে পারছিলাম। কাকলি আক্তার। জন্ম 5ই নভেম্বর 1976। মৃত্যু 29শে ডিসেম্বর 2012। বুকটা ধক করে ওঠে। 29শে ডিসেম্বর থেকেই সে আমাকে মেসেজ দেওয়া বন্ধ করে। আমি কম্পিত হাতে মোবাইল বের করি। তার মেসেজ পড়তে চাই, তার শেষ মেসেজ, কিন্তু আমি পারি না পড়তে। হাঁটু গেড়ে বসে পড়ি কাকলির কবরের পাশে। বুকে তীব্র যন্ত্রণা আর মাথায় তীক্ষ্ণ ব্যথা নিয়ে আমি ফিরে আসি চিরচেনা জগতে। দিন যায় কিন্তু কাকলির মেসেজ পড়া হয় না। পড়তে আমার ভয় লাগে। এটাই শেষ অংশ কাকলির। এটা একবার পড়া হয়ে গেলে আর কিছুই নতুন থাকবে না তার। আর কিছুই অবশিষ্ট থাকবে না। কিন্তু এই অবশিষ্ট অংশকে বহন করতে করতে একসময় আমি ক্লান্ত হই। এবং সেইক্ষণ আসে যখন আমি তার শেষ অংশ পড়তে শুরু করি। হাই, আমি কাকলি। চিনতে পারছো? চিনতে পারার কথা না অবশ্য। বহু বছর আগের আমি। মেসেজ দেখছো না মনে হয়। ইচ্ছে করে দেখছো না নাকি আসলেই খেয়াল করছো না? শোনো, তোমাকে কিছু বলতে চাই আমি। একবার মেসেজ দেখবে মামুন, একবার মেসেজ দেখো। আমি জানি তোমার বউ বাচ্চা আছে। আমারও আছে জানো তো, 2টো মেয়ে। তোমারও শুনেছি 2টি ছেলে মেয়ে। মামুন প্লিজ, একবার কিছু বলো। মেসেজ দেখো। তোমাকে মেসেঞ্জারে কলও দিয়েছি। সত্যি অবহেলা করছো। রেগে আছো আমার উপর। রাগ করাই স্বাভাবিক। তোমাকে না বলে তোমার থেকে দূরে সরে গেছি। তোমাকে না বলে বিয়েও করে ফেলেছি। একবার কি আমার কথা শুনবে? শুধু একবার শুনো আমার কথা। এরপর আর কোনোদিন তোমাকে বিরক্ত করব না। তোমার সাথে আমি অন্যায় করেছি অনেক, কিন্তু বিশ্বাস করো, আমার কোনো উপায় ছিল না তোমাকে জানানোর যে আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। 24 ঘন্টা আমার সাথে কেউ না কেউ থাকতো যাতে আমি তোমার সাথে যোগাযোগ করতে না পারি, তোমাকে চিঠিও লিখতে না পারি। মামুন, আমি ক্লান্ত। 13 বছর আমি তোমাকে ছেড়ে থাকতে থাকতে ক্লান্ত। ভাবছো এত বছর পর কেন আবার পুরাতন স্মৃতি নিয়ে টানছি? তোমার কাছে হয়তো পুরাতন, কিন্তু আমার কাছে এখনো সেই লেবু পাতার ঘ্রাণের মতো তরতাজা। আমি এখনো তোমাকে ভালোবাসি। এই ভালোবাসা আমাকে সুখী হতে দিল না মামুন। আমার স্বামীটি আমাকে ভালোই বাসে, কিন্তু আমি শুধু সংসার করে গেছি, ভালো তাকে বাসতে পারিনি।
শুরুতে অনেক কষ্ট হলেও মনে করেছি ধীরে ধীরে ভুলে যাব তোমাকে। কিন্তু যত দিন গড়াচ্ছিল তত তুমি আমার মননের স্বপ্নে অস্তিত্বে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাচ্ছিলে। এই জড়িয়ে যাওয়া আমি মেনে নিতে পারছি না আর। প্রতিদিন আমি আমার স্বামী সন্তানকে ঠকাচ্ছি। আমি ঘর করছি তার সাথে কিন্তু ভালোবাসছি তোমাকে। আমি থাকছি তার সাথে কিন্তু অপেক্ষা করি তোমার। এই দ্বৈত জীবন বাঁচতে বাঁচতে আমি ক্লান্ত মামুন, ভীষণ ক্লান্ত। আর পারছি না। এই অসীম জ্বালা আমাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে শেষবারের মতো দেখতে চাই। শেষবারের মতো একবার তোমাকে বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমার এই অপারগতার জন্য আমায় ক্ষমা করো মামুন, আমায় ক্ষমা করো। আমি যাচ্ছি। ভালো থেকো, মনে রেখো।